তো আজকে আমি আপনাদের সাথে আমার ব্যবসা শুরুর গল্প শেয়ার করব। আমি কিভাবে ব্যবসা শুরু করলাম, কিভাবে এই পর্যন্ত আসলাম। আমাকে কিন্তু ভালো সম্মানই দেওয়া হতো। একটা গল্পের জন্য আমি সেই সময়েই পেতাম প্রায় 2,500 টাকা, 3,000 টাকা। জীবন আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে দাঁড় করায় যে আমাদের সমস্ত ইচ্ছে, চাওয়া পাওয়াগুলো শিকলে বন্দি হয়ে যায়। সেই শিকল আমরা ছিঁড়তে পারি না শেষ পর্যন্ত। চাকরির ব্যাপারটা আমি একেবারেই অপছন্দ করতাম, খুবই অপছন্দ করতাম আমি চাকরির ব্যাপারটা। ব্যবসা শুরুর আগে চাকরির একটা ছোট্ট ঘটনা বলি। এখন বাবার ওই কথাটা আমার মনে পড়লো যে আমি আসলে কি ব্যবসা বুঝি। আমি তো এখন স্টুডেন্ট, কোনো ব্যবসার তো অভিজ্ঞতাও নাই, কিন্তু আমার মনে পড়লো যে একটা ব্যবসা আমি মনে হয় বুঝবো। তো আমি তো পড়ে গেলাম মহাসাগরে। এখন আমি কি করব? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? রান উইথ রাজীবের ভেসপা ব্লগিংয়ে আপনাদের আরও একবার স্বাগতম। আজকে হচ্ছে জুন মাসের 1 তারিখ, রবিবার 2025, আর এখন বাজে 8টা 14, সকাল 8টা 14। আমি আছি মিরপুর 12 নম্বর মেট্রো রেলের নিচ দিয়ে যাচ্ছি হচ্ছে কি বলবো, দিয়াবাড়ির ওইদিকে। দিয়াবাড়ির দিকে যাচ্ছি না, মানে দিয়াবাড়ি যাচ্ছি না, দিয়াবাড়ি হয়ে আমি আজকে চলে যাব হচ্ছে গাজীপুর কোনাবাড়ি, ব্যবসায়িক কাজে যাব। বেশ অনেক দিন ধরেই ভেসপা ব্লগ দিচ্ছিলাম না, প্রায় 11-12 দিন আগে দেখছেন আপনারা আমার সকালবেলা তো এই জায়গাগুলো অনেক সুন্দর। একদিন আমি সকালে আসতে চাইছিলাম, কিন্তু এখন তো 8টা বেজে গেছে। বগ আছে ওইখানে, খুব ভোরে আসলে নাকি এখানে অনেক বগ দেখা যায়। বগগুলো আসলে একদিন দেখার ইচ্ছা আছে, খুব ভোরে ভোরে এসে। তো যে কথা বলছিলাম, আজকে যাচ্ছি হচ্ছে ব্যবসায়িক কাজে আবারও কোনাবাড়ি। তবে নর্মালি যেটা হয় সচরাচর, আমি আগে তো যেতাম কিরণমালায় যেতাম, সেটা মিরপুর 1 নম্বর হয়ে আশুলিয়া বেরিবাঁধ হয়ে ওইদিকে আপনার কোনাবাড়ির যে রাস্তা, কাশিমপুর কোনাবাড়ির যে রাস্তাটা, ওই রাস্তা হয়ে যেতাম। বাট আজকে মনে হলো যে এই রুটটা একটু ধরি। আমার বাসা থেকে বের হয়ে মিরপুর 12 নম্বর দিয়ে ক্যান্টনমেন্টের পাশ দিয়ে দিয়াবাড়ির দিকে যে গেছে মেট্রো স্টেশনের নিচ দিয়ে যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে আমি গিয়ে উঠবো হচ্ছে টঙ্গী কলেজের ওইখান থেকে একদম বগুড়া বাইপাস হয়ে কোনাবাড়ি চলে যাব, অর্থাৎ গাজীপুর কোনাবাড়ি যাচ্ছি আবারও ব্যবসায়িক কাজে। আমার যে বিজনেস, সেই বিজনেসের কাজেই আসলে কোনাবাড়ি আমাকে সপ্তাহে 2-1 বার যেতে হয়। ও হ্যাঁ, আপনারা অনেকেই কিন্তু জানতে চাইছেন, এর আগের ভিডিওতে একটু উল্লেখ করছি যে ব্যবসায়িক কাজে কোনাবাড়ি যাচ্ছি। সেই ভিডিও দেখে অনেকেই জানতে চেয়েছেন যে ভাই আপনার কিসের বিজনেস। তো আজকে আমি আপনাদের সাথে আমার ব্যবসা শুরুর গল্প শেয়ার করব। আমি কিভাবে ব্যবসা শুরু করলাম, কিভাবে এই পর্যন্ত আসলাম, সেই সমস্ত কিছু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এতে করে আপনাদের সাথে একটু কথা বলাও হবে। দীর্ঘ রাস্তা, প্রায় 1 ঘন্টার মতো লাগবে আমার কোনাবাড়ি যেতে। তো এই 1 ঘন্টার সময় কি করব, একটু রাস্তার তো পরিবেশ তুলে ধরবই, পারিপার্শ্বিক অবস্থা তুলে ধরবো, রাস্তার বিষয়ে বিভিন্ন যা কিছু দেখা হয় বা দেখি সেগুলো তো তুলে ধরবোই। পাশাপাশি আমার ব্যবসার শুরুর গল্পটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে করতে বা আপনাদের সাথে ব্যাপারটা শেয়ার করতে করতে আমার মনে হয় সময়টা বেশ কেটে যাবে। এবং এটা শুনে অনেক তরুণ উদ্যোক্তা যারা আছেন, তরুণ ব্যবসায়ী, তারা কিছুটা হলেও আমার মনে হয় ইন্সপায়ার্ড হতে পারেন। আই থিঙ্ক আমার ব্যবসায়িক লাইফ বা ব্যবসায়িক সময়কালটা হচ্ছে প্রায় দীর্ঘ 13 বছর। 2011 সালে শুরু করছিলাম, এটা হচ্ছে 2025, না 14 বছর। এই 14 বছরের ব্যবসায়িক জীবনে তো অনেক কিছুই শিখছি, অনেক কিছুই দেখছি। সেগুলো যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে আমার মনে হয় মন্দ হয় না বিষয়টা। আজকের টপিক তাহলে এটাই, চলুন শুরু করা যাক। টপিক আসলে হয়ে যায় রাস্তায় চলতে চলতে। অনেক সময় মনে হয় কি যে কী নিয়ে কথা বলবো, আরে ভেসপা ব্লগিং করব, একটা তো টপিক দরকার, মিনিমাম তো একটা টপিক দরকার, না হলে আসলে কী নিয়ে কথা বলবো। তো এইগুলো ভেবে ভেবে অনেক সময় উৎসাহ হারিয়ে ফেলি। মনে হয় যাক একটা টপিক হোক, তারপরে কথা বলা যাবে। আজকেও বের হওয়ার আগে মনে হচ্ছিল যে ভেসপা ব্লগিং করব, 1 ঘন্টার রাস্তা বা 1.5 ঘন্টার রাস্তা, কী নিয়ে আজকে ভেসপা ব্লগিং করব বা ভেসপা ব্লগিংয়ের কথা কী নিয়ে বলবো, এইরকম একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরেই আসলে বের হয়ে পড়ি। একবার মনে হলো যাক ক্যামেরা নেব না, একবার মনে হলো ক্যামেরা নেব না, নিরিবিলি চালিয়ে যাই। আবার মনে হলো না, দেখি না একটু, অনেক দিন ধরেই তো ব্লগও দিচ্ছি না। আপনারাও হয়তো অনেকেই তো ভেসপা ব্লগ ভালোবাসছেন,
তারা হয়তো বা অপেক্ষায় আছেন ভেসপা ব্লগের জন্য। তো দেখি একটু, আমি এখন আছি উত্তরা উত্তর মেট্রো স্টেশনের নিচে। এইখান দিয়ে আমি হাতের ডান দিকে টার্ন নিয়ে উত্তরা 12 নম্বর সেক্টরের ভিতর দিয়ে চলে যাব হচ্ছে যেটা বিআরটিএ যে লেন আছে গাজীপুর এবং এয়ারপোর্ট থেকে গাজীপুরের দিকে যে বিআরটিএ লেন, সেই লেন ধরে আমি চলে যাব কোনাবাড়ি। তো যেটা বলছিলাম যে টপিক আসলে হয়ে যায়, এই যে রাস্তায় বের হওয়ার আগে দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, এখন বের হওয়ার পরে মনে হলো যে আমার ব্যবসায়িক লাইফটা বা ব্যবসায়িক যে জীবন, আমি যে ব্যবসা করে এই পর্যন্ত আসলাম বা কীভাবে শুরু করলাম, কী আশয় বিষয়, কি প্রতিবন্ধকতা আমি ফেস করলাম ব্যবসা করতে গিয়ে, আপনাদের ক্ষেত্রে কি সতর্কতা অবলম্বন করা উচিত, আমি কি শিখলাম, আপনারা যারা শুরু করতে চাচ্ছেন, দ্বিধাদ্বন্দ্বে আছেন, ভয় পাচ্ছেন যে একটা ব্যবসা শুরু করব, কিভাবে করব, সেই তারাও কিন্তু এই আমার এই আজকের ব্লগ থেকে অনেক কিছু শিখতে পারেন আমি আশা করি। অ্যাটলিস্ট কিছু শিখতে না পারেন, আমার অভিজ্ঞতাটা তো আপনারা জানতে পারলেন যে আমার ক্ষেত্রে কি হয়েছিল। আমি এখন ডান দিকে টার্ন করব, ডান দিকে টার্ন করে আমি উত্তরার দিকে চলে যাব, অর্থাৎ আমার যে রুট সেই রুট ধরবো আমি এই দিক দিয়ে গিয়ে। এখানে আবার জ্যাম কিসের, ডান দিকে থাকলেই ভালো করতাম। ও কয়েকদিন ধরে বৃষ্টি যা হইল, বাবারে বাবা, নিম্নচাপ, এই বৃষ্টির কারণে অনেক জায়গায় কিন্তু বেশ ভালো পানি জমে গেছে। যদিও এখন পানি খুব একটা নাই, নেমে গেছে, কিন্তু তারপরেও কিছু কিছু জায়গায় জলাবদ্ধতা আছে। এখানে কি আমাকে জ্যাম ঠেলতে যেতে হবে নাকি? মহা মুশকিল। আবার দেখা যায় কাদা পানিও আছে। এইগুলা পানিতে সমস্যা হয় কি, ওই যে পাশ দিয়ে যখন আর একটা গাড়ি যায় না, বিশেষ করে জমিদার টাইপের রাজবংশীয় কিছু প্রাইভেট কারের ড্রাইভার আছে না বা মালিক আছে না, যারা রাস্তার মানুষদেরকে রাস্তার মানুষই মনে করে। মানে রাস্তার মানুষগুলো যে এক জায়গায় যাচ্ছে, রাস্তা থেকে এক সময় রাস্তা শেষ করে অফিসে যাবে বা রাস্তা শেষ করে এক সময় বাড়িতে যাবে, বাসায় যাবে, সেটা তারা মনে করে না। তারা মনে করে এরা রাস্তায় আছে, রাস্তারই মানুষ। তারা এমন স্পিডে যায় পাশ দিয়ে, পানিটা গিয়ে বা কাদাটা গিয়ে বা কাদা পানিটা গিয়ে যে পথচারীর গায়ে লাগতে পারে, তার জামা কাপড় নষ্ট হতে পারে, তার অফিসে যাওয়া নষ্ট হতে পারে, তার বাসায় গিয়ে যাওয়া বা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া যে পণ্ড হতে পারে, সেটা তারা মনে করে না। সেটা মনে করার দরকার নেই, কারণ তারা তো এসি গাড়িতে বসে গ্লাস বন্ধ করে আরামসে যাচ্ছে। তাদের গাড়িতে দিয়ে একটু কাদা টাদা লাগলে তারা সেটা আবার 100-200 টাকায় ওয়াশ করে ফেলবে। কিন্তু আপনার আমার যে কাপড় চোপড় নষ্ট হবে, সেটা আমরা ওয়াশ করতে পারবো, ঠিক আছে, কিন্তু আমাদের কিন্তু এর সাথে আরও অনেক কিছুই নষ্ট হয়ে যাবে। আপনি ওই অবস্থায় আর অফিসে যেতে পারবেন না, ওই অবস্থায় আর আত্মীয় স্বজনের বাসায় যেতে পারবেন না। তো এইগুলো আসলে, এই বোধোদয়গুলো মানুষের ভিতরে কবে হবে? কিছু কিছু মানুষের ভিতরে, সবার না, অনেকেরই এই বোধোদয় আছে। আমি দেখছি আমার পাশ দিয়ে যখন কিছু কিছু গাড়ি আছে যারা যাওয়ার সময় এই ব্যাপারটা খেয়াল করে, আবার কিছু আছে খেয়াল করার কোনো বালাই নাই। আমরা এখন আছি উত্তরা, এটা কত নাম্বার? 12 নাম্বার সম্ভবত, 12 নাম্বার না 10 নাম্বার। আমি না উত্তরাতে খুব একটা আসা হয় না, তো উত্তরার ব্যাপারগুলো আমি আসলে অতটা জানি না। ওই সেক্টর মেক্টর সব আমার একই মনে হয়। আগে যেরকম প্রথম মিরপুরের সব কিছু আমার কাছে একই মনে হতো, এখন তো মিরপুরের অলিগলি রাস্তাঘাট সব কিছুই মুখস্থ হয়ে গেছে নখদর্পণে। বাট উত্তরাতে আসা কম হয়, উত্তরার এই দিকটাতে আর কি। তো উত্তরা থেকে এখন আমি ঢুকে পড়বো বিআরটিএর যে মেইন লেনটা, ওই যে উপরে ফ্লাইওভার দেখা যাচ্ছে, এয়ারপোর্ট থেকে যে রোডটা গেছে একদম গাজীপুর পর্যন্ত, সেই রোডে আমি কিন্তু এখন প্রবেশ করতেছি। এই রাস্তাটা ভালোই শর্টকাট, খুব একটা যে জ্যাম ছিল তাও না, ওই সামান্য একটু 1-2 মিনিটের একটা জ্যাম পাইছিলাম হালকা, তাছাড়া কিন্তু বেশ শর্টকাট। এয়ারপোর্টের সামনে দিয়ে আসার চাইতে আমার মনে হয় এই দিক দিয়ে আসতে পারলে ভালো। অনেক শর্টকাটেই তো চলে আসলাম, সুন্দর। এখান দিয়ে এরপরে যাতায়াত করতে হবে। দারুণ। এখন বাজে 8:32, আমি রওনা দিছিলাম 8:10 সম্ভবত, 10 না 11-তে, যাই হোক খুব শর্টকাটেই কিন্তু চলে আসলাম। মানে মোটামুটি বলা চলে 20 মিনিটেই আমি প্রায় টঙ্গীর কাছাকাছি চলে আসছি। আর একটু সামনে গেলেই হয়তো বা টঙ্গী পাবো। এরপরে আমি যতগুলো ফ্লাইওভার পাবো সবগুলো ফ্লাইওভারই ধরবো। এখন তো এই রোডে এসে উঠলাম ফ্লাইওভারের নিচ দিয়ে, কিন্তু ফ্লাইওভার দিয়ে গেলে আমার সময় খুবই কম লাগবে। বাবা, এখানে আবার কি?
কোন দিক দিয়ে যাব? ও, এই যে ফ্লাইওভারে তো ওঠা যায়। এখান দিয়ে কি ফ্লাইওভারে উঠতে পারবো? আমার মনে হয় দিয়ে একটা ভাই তো যাচ্ছে না, রাস্তা তো বন্ধ। রাস্তা কি বন্ধ নাকি যাওয়া যায়? যাওয়া মনে হয় যায়, দেখি। ও, অনেক ফাঁক আছে। এখন আমি বিআরটির যে লেন, বিআরটির যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা এক্সপ্রেসওয়ে, সেই এক্সপ্রেসওয়েতে কিন্তু উঠে গেছি। আর কোনো টেনশন নাই, এখন শুধু চালাইয়া সামনের দিকে চলবো। সামনে তো আবার দেখি জ্যাম, চালাইয়া চলা কি হবে? এর আগে একবার আসলাম ব্লক করতে করতে, তখন এই রোডে জ্যাম পাইলাম। আবার এখন আপনাদেরকে নিয়ে আবার আজকে বের হলাম, আজকেও জ্যাম পাবো নাকি কিছু তো বোঝা যাচ্ছে না। টুকটাক জ্যাম হয় এখন এইখানে, সবাই শিখে গেছে যে এখান দিয়ে চলতে হবে। তো যাই হোক, জ্যাম ট্যাম ঠেলেই চলে যাই। দেখি সামনে একটা ট্রাক আছে, ট্রাক বাবাকে সাইড দিতে হবে। অন্য আর কোনো কিচ্ছু না হোক, ট্রাক দেখে যে আমি ভয় পাই। এটা বিশাল ট্রাক, আমার পাশ দিয়ে যেতে নিলেও আমি অনেক সমীহ করে চলি ট্রাককে, যেটা আসলে করাই উচিত। যে দানবীয় চেহারা যেভাবে যায়, ওরে বাবারে বাবা, এটা না করে উপায় নাই। ওদের সাথে বাহাদুরি খাটবে না। আর আমার এই পুস্কি একটা ভেসপা নিয়ে তো বাহাদুরি কোনো কিছুর সাথেই খাটবে না। আমি তো টেসলার সাথেও বাহাদুরি করি না, টেসলাকেও আমি সমীহ করি, যেতে দেই। কারণ ওরা যেভাবে চলে, ও টাইম নাই আপনাকে আমাকে গোনার টাইম নাই, ঠিক আছে? হ্যাঁ, এখানে তো দেখি ভালোই জ্যাম, ছোটো 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 2-4 মিনিটের করে করে জ্যাম ভালোই দেখা যাচ্ছে। আবার দেখি একটা গাড়ি ওইখান দিয়ে ঘোরাচ্ছে। এটার জ্যামের কারণ হচ্ছে এইখান থেকে কিছু কিছু গাড়ি বাম পাশের বাইপাসে চলে যাচ্ছে। আর এটা হচ্ছে সেই আপনাদেরকে বলছিলাম এর আগে বোটল নেক, সেই বোটল নেকের জায়গাটা এটা, অর্থাৎ বোতলের যে গলার কাছে যে চিকন থাকে আর পেটটা মোটা থাকে না, সেই জায়গাটা এটা। সেই জন্যে এখানে সবসময় জ্যাম হয়। আর জ্যাম ট্যাম কোথাও নাই আশা করি, টুকটাক জ্যাম ছিল। আজকে ওয়েদারটা আবার কেমন একটা মেঘলা মেঘলা হয়ে আসতেছে। সকালবেলা কিন্তু খুব সুন্দর রোদ টোদ ছিল, মনে হলো যে আজ আর বৃষ্টি টিষ্টি নামবে না। কিন্তু মর্নিং শোজ দ্য ডে কথাটা কিন্তু এখন খুব একটা খাটে না। সকালবেলায় যে পুরো দিনের চিত্র তুলে ধরবে সেটা হয় না। সকালবেলা মনে হলো যে সারাদিন খুব ভালো সুন্দর কাটবে, রৌদ্রোজ্জ্বল। কিন্তু এখন মনে হচ্ছে যে না, ডাল মে কুছ কালা হ্যায়, কারণ আকাশে মেঘ আছে আর একটা ঘুমোট একটা পরিবেশ, আর প্রচণ্ড গরম, হিউমিডিটি অত্যাধিক বেশি। আমার কেন যেন মনে হচ্ছে যে বৃষ্টি নেমে পড়বে, আর বৃষ্টি যদি নামে তাহলে তো বেকায়দা। তো যেটা বলতেছিলাম যে ভেসপা ব্লগিং করতে করতে চলুন আমার যে ব্যবসা শুরুর গল্প সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো ব্যবসা শুরুর গল্প শেয়ার করার আগে আমি কী ধরনের ব্যবসা করি সেটা কিন্তু আপনাদের জানতে হবে, কারণ অনেকের আমার ব্যবসার প্রতি ইন্টারেস্ট নাও থাকতে পারে, তারা আর এই ব্লগটা কন্টিনিউ করার দরকার নাই। আর যাদের ইন্টারেস্ট থাকবে তারা ব্লগটা কন্টিনিউ করতে পারেন। তবে একটা ব্যাপার কি, যে কোনো ব্যবসায়ী হোক, শুরুর যে গল্পটা সেটা কিন্তু জানা দরকার। হতে পারে আমার ব্যবসার সাথে আপনার ব্যবসার প্যাটার্ন একটু আলাদা, বাট মেইন যে বেসিক স্টার্ট আপটা সেটা কিন্তু সব ব্যবসার ক্ষেত্রে একই। তো সেই দিক থেকে বিবেচনায় আপনি কন্টিনিউ করতেও পারেন। তো আমার ব্যবসাটা হচ্ছে RMG বলে সংক্ষেপে, অর্থাৎ রেডিমেড গার্মেন্টস ফ্যাক্টরি। আমার বলবো না, এটা আমাদের বলা উচিত। আমাদের এই কারণেই বলবো যে আমাদের এই ব্যবসাটা, অর্থাৎ আমাদের ব্যবসাটার নাম হচ্ছে পিজন ফ্যাশন লিমিটেড কোম্পানির নাম। এটা হচ্ছে একটা লিমিটেড কোম্পানি এবং এখানে আমরা শেয়ার হোল্ডার আছি 3 জন। তো এই প্রসঙ্গগুলোতে একটু পরে আসি, এগুলা কথার ধারাবাহিকতায় এই প্রসঙ্গগুলো চলে আসবে, অটোমেটিক্যালি চলে আসবে। এখন আর বিস্তারিত না বলি, আগে আমরা মেইন থিমে প্রবেশ করি, অর্থাৎ আমি যে ব্যবসাটা শুরু করলাম। তো 2011 সালের দিকে আমি অনার্স 3rd ইয়ারে পড়াকালীন অবস্থায় আমার সাবজেক্ট ছিল হচ্ছে মার্কেটিং আমি অনার্স করতেছিলাম। ওই অবস্থায় আমার আব্বা মারা যায়। তো আব্বা ছিল হচ্ছে সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, তিনিও ব্যবসা করতেন,
তিনিও কাপড়ের ব্যবসায়ী করতেন আমাদের সিরাজগঞ্জের এনায়েতপুরে। লুঙ্গি, শাড়ি এগুলোর জন্য তো খুবই বিখ্যাত ছিল। আশেপাশে আরও 2-4-5টা গ্রাম আছে, সেখান থেকে উনি এই লুঙ্গি, শাড়ি এগুলা কিনতেন এবং বাবুরহাট, পোড়াদহ, কুষ্টিয়ার পোড়াদহ হাট, আরও বিভিন্ন হাটে বিক্রি করতেন। দোকান ছিল, ওই দোকানে গিয়ে বিক্রি করতেন। তো এটা হচ্ছে ব্যাপার। ব্যাকগ্রাউন্ডটা বলে রাখা দরকার, কারণ এটা আসবে, ধারাবাহিকতা আসবে। কেন এই ব্যাকগ্রাউন্ডটা বললাম আমি, মানে আমার আব্বার যে বিজনেস সেই সম্পর্কে কেন বললাম। তো যাই হোক, আমি 2011 সালে আব্বা মারা যাওয়ার পরে আমি তখন টিউশনি করে চলতাম আর কি। আমি ঢাকায় আসার পর থেকেই টিউশনি করেই চলতাম। আব্বার কাছ থেকে শুরুর দিকে হয়তো কিছু টাকা পয়সা নিতাম, ওই 1000-1500 মাস শেষে, কিন্তু শুরু থেকেই আমি টিউশনি করতাম। আমি সারাদিন পড়ালেখা যতটুকু নিজের পড়ার জন্য সময় দেওয়ার দিতাম, বাকি সময়টা আমি পুরোটাই দিতাম হচ্ছে আমার টিউশনির পিছনে। তো যাই হোক, আমার যে খুব অর্থনৈতিক সচ্ছলতা ছিল তেমন না, আবার খুব যে অভাবে থাকতাম তেমনও না। আমারটা আমার চলে যেত। আরেকটা কথা হচ্ছে, আমি পত্রপত্রিকায় লেখালেখি করতাম সেই সময়ে, প্রচুর লিখতাম, গল্প লিখতাম। আমি প্রচুর গল্প লিখতাম। বিভিন্ন বাংলাদেশের সব কয়টা বড় বড় জাতীয় দৈনিক, প্রথম আলো থেকে শুরু করে যতগুলো জাতীয় দৈনিক আছে সবগুলার ছোটদের পাতায়, অর্থাৎ ছোটদের জন্য যে সাহিত্য পাতা ছিল বিভিন্ন, এই গোল্লাছুট ছিল হচ্ছে প্রথম আলোর, ইনকিলাবের ছিল সোনালী আসর, ভোরের কাগজের ছিল ভোরের ডাক, তো এরকম আরও অনেক ছিল, অনেক। ইভেন আমি বিভিন্ন ম্যাগাজিনে, সাপ্তাহিক 2000, তারপরে যাই দিন, এই ধরনের ম্যাগাজিনগুলোতেও আমি লিখতাম, গল্প লিখতাম এবং আমার গল্প ছাপা হতো। আমার গল্প শুধু ছাপা হতো তাই না, যারা আমাকে চেনেন বা আমার খুব কাছের ফ্রেন্ড যারা আছেন তারা জানেন, আমরা যে ওই সময় একসাথে যে মেসে থাকতাম, সম্পাদকরা, ওই সমস্ত পাতার সম্পাদকরা আমাকে ফোন দিত, কারণ প্রত্যেক সপ্তাহে তাদের একটা করে পাতা বের হতো বাচ্চাদের নিয়ে, তো সেইখানে গল্প লাগবে। তো এমনও হয়েছে যে কোনো সপ্তাহে মানে কিছু সপ্তাহে কোনো গল্প জমা পড়তো না, তখন আমাকে ফোন দিত যে রাজীব তুমি একটা গল্প দাও। সম্পাদকরা আমাকে ফোন দিয়ে আমার কাছ থেকে গল্প নিত, আমি লিখতাম এবং এটার জন্য কিন্তু আমি টাকা পেতাম। এবং সেই সময়ে 2011-12 দিকে, 2011 থেকে আমি প্রায় 2016-17 সাল পর্যন্ত লেখালেখি করছি। সেই সময়ে আমাকে কিন্তু ভালো সম্মানী দেওয়া হতো। একটা গল্পের জন্য আমি সেই সময়েই পেতাম প্রায় 2500 টাকা, 3000 টাকা। সেটা দিয়ে কিন্তু আমার বেশ ভালো হয়ে যেত। বাবা, আকাশ তো পুরো ঘুমট হয়ে আসতেছে, পুরো অন্ধকার হয়ে আসতেছে। বৃষ্টি নামলে তো অবস্থা খারাপ হবে। আমি যদি তার আগে আমার ডেস্টিনেশনে যেতে পারতাম খুবই ভালো হতো, খুবই। এখন আমি কোনোভাবেই চাচ্ছি না বৃষ্টিতে ভিজতে। আর একটা কথা হচ্ছে যে আমি কোনোভাবেই চাচ্ছি না বৃষ্টির জন্য কোথাও আটকে যেতে। এটা একদম একটা বাজে ব্যাপার হয়ে যাবে আমার জন্য। তো যাই হোক, পত্রিকায় লেখালেখি করে টিউশনি করে আমি মোটামুটিভাবে চলতেছিলাম। আর আমার অনার্স তো চলতেছিল। তো ওই সময় বাবা মারা গেল। বাবা মারা যাওয়ার পরে সংসারের দায়িত্ব যে আমার কাঁধে আসছে এমনটা বলবো না, তবে আমি বুঝতে পারলাম যে আমাকে এখন কিছু করতে হবে এবং সেটা আমার স্বাবলম্বী হওয়ার জন্য বা সংসারটাকে না চালানোর জন্য হলেও অ্যাটলিস্ট নিজের চলাচলের জন্য বা টিউশনি তো কোনো লাইফ না। আমি আসলে খুঁজতেছিলাম যে পার্মানেন্টলি কিছু একটা করা যায় কি না। এখানে আবার দেখি জ্যাম, ওই ভাই তো জ্যাম ট্যাম ঠেলে চলে যাচ্ছে সামনের দিকে, কিন্তু আমি কি যাওয়া মনে হয় ঠিক হবে না, কারণ ওই দিক থেকে একটা গাড়ি আসতে নিলে তো আমার জন্য আসতে পারবে না। এটা তো আমার ভাবা উচিত, অ্যাটলিস্ট এতটুকু তো ভাবতে হবেই। বিশাল একটা জ্যাম ঠেললাম বাবা। এখানে আবার দেখি পানি, ওই গত 2 দিনের বৃষ্টির ফলাফল আর কি। আর এই যে হাতের ডান দিকে, এটা কিন্তু চলে গেছে ময়মনসিংহের দিকে, একদম গাজীপুর হয়ে ময়মনসিংহের যে রাস্তা। আর আমি এখন বাম দিকে চলে যাব। এটা হচ্ছে ভোগরা বাইপাস বলে এটাকে, গাজীপুর ভোগরা বাইপাস। আর একটু সামনে গেলে অবশ্য গাজীপুরও। বাবারে, আমার মুখ টুক ঘেমে ফোটা ঘাম পরে, গাল বেয়ে নাক বেয়ে ঘাম পরে আমার মুখের ভিতরে ঘাম চলে যাচ্ছে। বাজে অবস্থা, এত পরিমাণে হিউমিডিটি। এমনি মেঘলা বাট প্রচণ্ড গরম। তবে এখন যে রাস্তাটা পাবো, এই রাস্তায় কোনো জ্যাম পাবো না। এই রাস্তায় আমি কখনোই জ্যাম পাই নাই। আমি তো বেশ কয়েক বছর ধরেই আসি, এই রাস্তায় জ্যামে পড়ার কোনো রেকর্ড আমার নাই। এই রাস্তা দিয়ে সোজা গেলে চন্দ্রা হয়ে সিরাজগঞ্জেও যাওয়া যায়। এবং এই রাস্তায় আমি যখনই আসি
ভেসপা নিয়ে, তখনই আমার ঠিক রাস্তাটাতে ঢোকার পরপরই মনে হয় যে না, আজকে আর কোথাও যাবো না, আজকে একটানে সিরাজগঞ্জ চলে যাই। এখন বাজে হচ্ছে ধরেন তখন 8টা-9টা বাজে সকাল, আমি তো সকাল সকাল চলে আসি। মনে হয় যে সিরাজগঞ্জ গিয়ে একটু যমুনা নদীর তীরে কিছুক্ষণ বসে থেকে তারপরে যমুনা নদীর পাড়ে যে হোটেল আছে, হোটেলগুলা বিভিন্ন ধরনের মাছ, নদীর মাছ বিক্রি করে, টাটকা টাটকা মাছ দিয়ে দিয়ে হোটেলে খাবার পাওয়া যায়, মাছের ভাত, মাছ, তারপরে মাংস, এগুলা খেয়ে দুপুর পরে রওনা দিয়ে ঢাকায় চলে আসবো। খুব তো বেশি সময় লাগবে না, 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো লাগবে, ঠিক আছে। তো এই রোডে আসলে আমার সবসময় এটা মনে হয়, কিন্তু ওই যে পায়ে একটা অদৃশ্য শিকল, ওই শিকল ছেঁড়ার সাধ্যকার। জীবন আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে দাঁড় করায় যে আমাদের সমস্ত ইচ্ছে, চাওয়া পাওয়াগুলো শিকলে বন্দি হয়ে যায়। সেই শিকল আমরা ছিঁড়তে পারি না শেষ পর্যন্ত। এমনটাই হয়েছে। দেশে যাই না, গ্রামে যাই না, সেই কত বছর হলো, চাইলেও যাইতে পারি না। আগে ভেসপা ছিল না, আগে চাইলেই চলে যেতাম, বাসে উঠে টিকিট কেটে চলে যেতাম। আর এখন ভেসপা আছে, পার্সোনাল ভেহিকেল আছে, তারপরও যাওয়া হয়ে ওঠে না। এমনই অভাগা মানুষ আমরা। তবে ঈদে যাচ্ছি, ঈদে বাড়ি যাচ্ছি এবার, কোরবানির ঈদে অনেক বছর পর কোরবানি ঈদে বাড়ি যাচ্ছি। ঢাকাতেই কোরবানি করা হয়, কিন্তু এবার কোরবানি ঈদে বাড়ি যাব এবং ছোটো ভাইও যাবে। সবাই মিলে গরু টরু কিনে খুব মজা করবো এবার। বাচ্চা কাচ্চা একদম নিয়ে যাব, ওরাও অনেক দিন ধরে এই গ্রামে যেতে চায়, নিয়ে যেতে পারি না। ওয়েদারটা এখন একটু ঠান্ডা ঠান্ডা। এই রাস্তাটাতে আসলে আমার ভালো লাগে সবসময়। তো যেটা বলতেছিলাম, বাবা মারা যাওয়ার পর আমি তো বড় ছেলে ছিলাম, সংসারের যদিও চাপ আমার উপরে ছিল না, কারণ আমরা যারা ভাই বোন ছিলাম সবাই যার যার দিক থেকে আমরা টাকা পয়সা ম্যানেজ করে পড়ালেখা চালিয়ে যেতাম। সবাই আমরা টিউশনি করতাম এবং টিউশনি করে আমরা টাকা পয়সা আমাদের যা লাগতো, ভার্সিটির যে টাকা লাগতো, তারপরে আদার্স যা খরচ টরচ ছিল মেসে থাকা, এগুলো আমরা চালিয়ে নিতাম। তারপর আমার কেন যেন মনে হলো যে না, কিছু একটা করা দরকার, যেহেতু বাবা মারা গেছে, একটা না একটা সময় তো সংসারের ভার আমার উপরে আসতে পারে, অথবা সেটাও যদি না আসে কখনোই, কারণ আমাদের যে ভাই বোন আছে সবাই তো যার যার মতো স্বাবলম্বী হচ্ছে। আমার নিজের জন্য হলেও আমার একটা কিছু করা দরকার। এবং চাকরির ব্যাপারটা আমি একেবারেই অপছন্দ করতাম, খুবই অপছন্দ করতাম আমি চাকরির ব্যাপারটা। ব্যবসা শুরুর আগে চাকরির একটা ছোট্ট ঘটনা বলি। আমার ছোট বোন, সে চাকরি করতো এক জায়গায়। তো সে আমাকে একদিন ফোন করে বলল যে আমি তখন কিন্তু স্টিল পড়ালেখা করি, অনার্সে, ওটা সম্ভবত 3rd ইয়ারের কথাই। তো বললো যে তুই এক কাজ কর, একটা জায়গায় একটা ইন্টারভিউ দিতে হবে, তুই যা, আমি কথা বলে দিছি। তো আমি গেলাম, গিয়ে কথা বললাম বনানীতে। তো সেটা ছিল হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে একটা জব অফার। কি করতে হবে, আমাকে ওই ক্রেডিট কার্ড পুশিং সেল করতে হবে, ঠিক আছে। ক্রেডিট কার্ড পুশিং সেল মানে হচ্ছে যে আমাকে বোঝাতে হবে যে এই ব্যাংকের ক্রেডিট কার্ড ভালো, এই ফ্যাসিলিটিস আছে, এই যেরকম আমাকে এখন ব্যাংকের লোকরা বোঝায় আর কি। তো শুরুতে সেটা আমাকে করতে হবে এবং আমি যত বেশি এটা সেল দিতে পারবো আমার তত পার্সেন্টেজ অ্যাড হবে, আর একটা নামমাত্র একটা স্যালারি ধরবে। আমার কাছে কেন যেন, আমি সারা রাত ভাবলাম, ভেবে মনে হলো যে আমি এটা করব। আমার যে শ্রম, আমার যে মেধা, সেইগুলো আমি যদি এইটার পিছনে ব্যয় করি, তাহলে আমার লাইফটা কোথায় গিয়ে ঠেকবে। হয়তো বা এক সময় আমার প্রমোশন হবে, আমি অনেক উপরের লেভেলে চলে যাব, পড়ালেখা করে তাদেরকে পাশ করার পরে সার্টিফিকেট জমা দেওয়ার পরে আমার আরও প্রমোশন হবে। কিন্তু তারপরেও আমার কাছে কেমন যেন মনে হলো যে না, আমি আমার নিজের জন্যই যদি কিছু করি তাহলে কেমন হয়। এই পুশিং সেলটা আমি আমার কোনো প্রোডাক্ট নিয়ে করি না কেন, আমার নিজের প্রোডাক্ট, যেটা বিক্রি হলে ক্যাশ টাকাটা আমার পকেটে আসবে, পাশাপাশি যেটা বিক্রি হলে প্রফিটটা পুরোটা আমার পকেটে আসবে। আমি এটা না করে আমি একটা ব্যাংকের হয়ে কেন কাজ করব। এটা ভেবে শেষ পর্যন্ত আমি আমার সেই বোনকে, ছোটো আপাকে, আমার আপন ছোটো বোন, আমার ছোটো বোন না, আমার চাইতে বয়সে 2-3 বছর বড়, বোনদের ভিতরে ছোটো আর কি, তাকে আমি বলে দিলাম 2-3 দিন পর যে না। সে আমাকে বললো যে কী ব্যাপার, তুই ইন্টারভিউ দিয়ে আসলি, তোকে তো জয়েন করতে বলতেছে, তুই জয়েন কর, তোর তো চাকরি ওটা হয়ে গেছে, কনফার্ম করে দিছে ওরা, তোর সাথে ইন্টারভিউ হওয়ার পরে ওরা কনফার্ম করে দিছে। তো
আমি বললাম যে না, আমি এই চাকরি করব না। তো আমাকে তখন অনেক কিছু বোঝাইলো যে ভুল করতেছোস লাইফে, এই সেই। তা আমার কাছে ভুল মনে হয় নাই। আমার কাছে মনে হয়েছে ধুর, ব্যাংকের চাকরি দেখে মানুষ পাগল হয়ে যায়, ব্যাংকের ভিতরে যে কী আছে এটা তো আর দেখে না, ঠিক আছে। তো যাই হোক, আমি ব্যাংকে যারা চাকরি করেন তাদেরকে অশ্রদ্ধা করতেছি না বা অসম্মান করতেছি না, কিন্তু আমার কাছে তখন মনে হতো যে আমি স্বাবলম্বী হব, আমি নিজের পায়ে নিজে দাঁড়াবো, চাকরি করব না। এবং চাকরি যে ব্যাপারটা আমি একেবারে শুরু থেকেই অপছন্দ করতাম। যখন দেখতাম যে বাবা ব্যবসা করে এবং ব্যবসায় যে স্বাধীনতা, যে সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা, সেগুলো আসলে চাকরির ক্ষেত্রে হয়ে ওঠে না। তো ভাবতে ভাবতে হঠাৎ করে আমার একদিন মনে পড়লো, আমি তো ব্যবসা করবই, বাট আমার একদিন মনে পড়লো যে আমার আব্বা একটা কথা বলছিলেন আমাকে। আমি তার সাথে একবার কুষ্টিয়ার পোড়াদহ হাটে গেছিলাম। তার ওইখানে দোকান ছিল, সেই দোকানে ছিল হচ্ছে হালখাতা, বৈশাখ মাসের 1 তারিখে। তো সেই দোকানে আব্বা আমাকে একটা কথা বলছিল, সেটা আমার এখনও মনে পড়ে। যে তখন আব্বাকে সবাই টাকা দিচ্ছে, আব্বা মিষ্টির প্যাকেট দিচ্ছে, তাকে টাকা দিচ্ছে, কিছু বাকিপত্র ছিল। তো ক্যাশে আমি টাকাগুলো গুনে গুনে রাখতেছি। আমি তখন কত 6-7-এ পড়ি, ক্লাস 6-7-এ পড়ি। তো তখন আমাকে সে বলতেছিল যে দেখো, তুমি যদি জীবনে ব্যবসা করো, ঠিক আছে, তুমি যদি এখন এই যে টাকাগুলো তুমি দেখতেছো না, এগুলা ব্যবসা করলে এরকম তুমি টাকা ইনকাম করতে পারবা। তবে তুমি যদি জীবনে ব্যবসা করো, তুমি কি ব্যবসা করবা এই সিদ্ধান্ত নেওয়াটা খুবই জরুরি, যে তুমি কি ধরনের ব্যবসা করতে পারো। তুমি সেই ধরনের ব্যবসাই করবা যেই ব্যবসাটা তুমি জীবনে খুব ভালো বুঝবা, অর্থাৎ যে ব্যবসার সব কিছু তুমি বুঝবা। না বুঝে কোনো ব্যবসা কখনো করবা না, সে যেই ব্যবসাই হোক, যত লোভই দেখাক, যত প্রফিটই দেখাক, তুমি সেই ব্যবসায় কখনো যাবা না যে ব্যবসা তুমি বোঝো না। তা আমি তখন এটা ভাবতেছিলাম, মানে এখন আমি বর্তমানে ফিরে আসি, যে এখন বাবার ওই কথাটা আমার মনে পড়লো যে আমি আসলে কি ব্যবসা বুঝি। আমি তো এখন স্টুডেন্ট, কোনো ব্যবসার তো অভিজ্ঞতাও নাই, কিন্তু আমার মনে পড়লো যে একটা ব্যবসা আমি মনে হয় বুঝবো, সেটা হচ্ছে কাপড়ের ব্যবসা। কারণ আমি জন্মের পর থেকেই দেখতেছি যে আব্বা হচ্ছে, জন্মের পর থেকে না, মানে জ্ঞান হওয়ার পর থেকে দেখতেছি যে আব্বা ব্যবসা করে, এই লুঙ্গির ব্যবসা, শাড়ির ব্যবসা। এবং আমার যে মামা বাড়ি ছিল, মামা বাড়িতে তাঁত ছিল, মামা বাড়িতে লুঙ্গি বানানো হতো। সেইখানে দেখতাম যে কারিগররা লুঙ্গি বোনাচ্ছে বিভিন্ন জেলা থেকে, কুষ্টিয়া থেকে, ময়মনসিংহ থেকে, বিভিন্ন জেলা থেকে, চর থেকে কারিগররা এসে, মামা ছিল হচ্ছে মহাজন, তার আন্ডারে অনেকগুলো তাঁত ছিল, যেগুলোকে বলা হতো তখন পিটলুম। এখন তো পাওয়ার লুম চলে আসছে, অটোমেটেড মেশিন চলে আসছে, তো তখন ছিল ম্যানুয়ালি। সেইগুলাতে এসে মোটামুটি 50 জন 60 জন করে লোক, 100 জন করে লোক সেখানে কাজ করতো সারাদিন ধুমধারাক্কা। দেখতাম এই যে সুতা, নলি, রং, এইগুলা দিয়ে মানে সারা বাড়ি গন্ধে ভরপুর। তো এই জিনিসগুলো না দেখতে 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 এমন অবস্থা হয়েছে, আমার তখন মনে হলো যে আমি মনে হয় কাপড়টা ভালো বুঝবো, আমি মনে হয় রংটা ভালো বুঝবো, আমাকে সম্ভবত সুতার ব্যাপারটা কেউ ঠকাতে পারবে না। তাহলে আমি যদি কোনো এ ধরনের কোনো ব্যবসা করি যে এই কাপড়, সুতা, রং রিলেটেড, তাহলে আমার মনে হয় আমি অ্যাটলিস্ট ঠকে যেতে পারবো না, বা আমার আশেপাশে আমি আত্মীয় স্বজনের ভিতরে অনেককেই পাবো যাদের কাছ থেকে আমি হেল্প নিতে পারবো অ্যাটলিস্ট। তো যে এই ভাবা সেই কাজ। আমি তখন 3rd ইয়ারে, আমার ভিতরে তো একটা জোশ এসে গেল। আমি থাকি মেসে, আমার মেসে আমার সাথে একটা ফ্রেন্ড থাকতো, এরশাদ। আপনারা ওকে লাদাখ, কাশ্মীর সিরিজে দেখছেন, কাশ্মীর সিরিজে এরশাদ ছিল আমার সাথে। আমি আর এরশাদ আরও 2-4 জন ছিল। আমরা মিরপুর, ওটা পড়ছে সম্ভবত 2 নম্বরে, রূপনগর আবাসিক এলাকা বলা হয়, এখনও আছে। সেই রূপনগর আবাসিকে একটা মেসে থাকতাম। তো সেই মেসে, এই যে আমার হাতের ডান দিক দিয়ে সোজা চলে গেলে আমি চন্দ্রা পাবো, চন্দ্রা হয়ে একদম কালিয়াকৈর, টাঙ্গাইল হয়ে সিরাজগঞ্জ। আমার স্বপ্নের সিরাজগঞ্জ। আসছি আমি সিরাজগঞ্জ, তোমার কাছে আমি চলে আসছি, এনায়েতপুর তোমার কাছে আমি চলে আসছি। আর মাত্র 4টা দিন 5টা দিন। আর এই যে ফ্লাইওভারের নিচ দিয়ে হচ্ছে কোনাবাড়ির রাস্তা, সেই কোনাবাড়ি। আল্লাহ, এক সময় কিরণমালা বাসে কত যে আসতাম। এখন ভেসপা নিয়ে আসা হয়। ও একটু একটু বৃষ্টির ফোঁটা পড়তেছে, মাই গড। আমি আর সামান্য একটু রাস্তা আছি, আমি আর 15-20 মিনিট চললেই আমি গন্তব্যে পৌঁছে যাব। আল্লাহ, এর মধ্যে বৃষ্টি ধরিস না, আমি ভিজতে চাচ্ছি না আজকে। তো যেটা বলতেছিলাম, ওই মেসে থাকা অবস্থায় আমি সিদ্ধান্ত নিলাম যে আমি ব্যবসা করব। তো আমি ডিসিশন নিলাম যে একদিন মার্কেটে ঘুরতেছি, যে কী ব্যবসা করবো তার ধারণা নিতে। কাপড়ের মার্কেটে ঘুরতে ঘুরতে হঠাৎ করে আমার মনে হলো, সেটা কিন্তু 2011 সালের কথা, আমার মনে হলো আমি টি শার্টের ব্যবসা করতে পারি। টি শার্ট, অর্থাৎ লোকাল মার্কেটে টি শার্টের একটা ব্যাপক সম্ভাবনা আছে। তখন মানুষ টি শার্ট পরা শুরু করছে, আর ইয়াং জেনারেশন তো টি শার্ট পরতেছেই। তাছাড়া অনেকেই, মানে বাংলাদেশের যে ওয়েদার, এত গরম, এত হিউমিডিটি,
সারা বছরই গরম থাকে, শীত তো থাকে মাত্র কত এক মাসেও ঠিকঠাক মতো শীত থাকে না। তো এই গরমে মানুষ আসলে শার্টের বদলে টি শার্টটাই বেশি প্রেফার করে। তো আমার কাছে মনে হলো এটা একটা সম্ভাবনাময় বিজনেস হতে পারে। তো প্রথম সোর্সিংটা আমি এইভাবে করলাম, ডিসিশনটা আমি এইভাবে নিলাম যে আমি টি শার্টের ব্যবসা করব। তো টি শার্টের ব্যবসা করব, এখন কিভাবে শুরু করব, কী সমাচার, তো এইটা আমি একটু রিসার্চ করা শুরু করলাম যে বাংলাদেশের যে মার্কেট, আমি যে লোকাল মার্কেটে বিজনেসটা করব, আমাকে তো লোকাল মার্কেটটা আগে বুঝতে হবে। তো বাংলাদেশের মার্কেটটা নিয়ে আমি রিসার্চ করা শুরু করলাম। আমি প্রায় 3 মাস থেকে 4 মাস বিভিন্ন টি শার্টের যে মার্কেট, আজিজ সুপার মার্কেট ছিল আমার প্রথম টার্গেট। তো আজিজ সুপার মার্কেটে গেলাম, নিউ মার্কেটে গেলাম। তো আজিজ সুপার মার্কেটে গিয়ে আমি যেটা দেখলাম যে হ্যাঁ, এখানে টি শার্ট বিক্রি হয়, বাট এখানকার টি শার্টের যে ডিজাইন, কারণ আমি যে টি শার্টের ব্যবসা শুরু করব, আমার ডিজাইন কী হবে, আমার প্রিন্ট কী হবে, টি শার্টের সামনে তো একটা প্রিন্ট থাকতে হবে বা পিছনে তো একটা প্রিন্ট থাকতে হবে, সেগুলো কী হবে, এই সমস্ত বিষয় নিয়ে তো আমাকে রিসার্চ করতে হবে, কারণ গতানুগতিক হলে চলবে না। আমি লাইফে যাই কিছু করতে চাইছি, আমি গতানুগতিকের বাইরে গিয়ে করতে চাইছি। তো টি শার্টের বেলায়ও বা এই বিজনেসের বেলায়ও আমি ভাবলাম যে হ্যাঁ, টি শার্টের বিজনেসটা হয়তো গতানুগতিক, ওই সময় অনেকেই করে, কিন্তু আমি এই গতানুগতিকের বাইরে গিয়ে যদি ভিন্ন কিছু আমি দিতে পারি কাস্টমারকে, তাহলে তো আমার মনে হয় আমি ভালোভাবে সাকসেস হব বা ওভারকাম করতে পারবো। এই হচ্ছে কোনাবাড়ির রাস্তা দিয়ে আমি ডান পাশে ঢুকে পড়লাম। এইটাই হচ্ছে আমবাগ বলে আর কি, আমবাগ কাপড়ের মার্কেট। আমি আর একটু সামনে যাব। তো যেটা বলতেছিলাম, মার্কেট রিসার্চ করা শুরু করলাম, এবং মার্কেট রিসার্চের জন্য আদর্শ জায়গা ছিল হচ্ছে আজিজ সুপার মার্কেট। কারণ আজিজ সুপার মার্কেট না, সেই সময়ে টি শার্টের জন্য, অর্থাৎ কাস্টমাররা টি শার্টের জন্য প্রথম পছন্দ ছিল সবার আজিজ সুপার মার্কেট। কারণ এখানে অনেকগুলো দোকান ছিল, তখন নিত্য উপহারের যুগ, তখন নিত্য উপহার টি শার্ট নিয়ে একটা রেভলিউশন ঘটিয়ে দিয়েছিল। তো এরপরে আরও অনেক ব্র্যান্ড ছিল সেই সময়ে। তো ইজি শুরু করে, ইজি আর আমাদের বিজনেস, অর্থাৎ এই আমাদের যে পিজন ফ্যাশন লিমিটেড, সেটা সমসাময়িক সময়। তো যাই হোক, আমি আজিজ মার্কেটে গিয়ে রিসার্চ করে যেটা সিদ্ধান্তে উপনীত হইলাম, এই রিসার্চটা করছিলাম আমি প্রায় 3 থেকে 4 মাস ধরে। শুধু আজিজ মার্কেট না, আরও অন্যান্য মার্কেট ছিল, বাট আজিজ মার্কেটটা আমার প্রায়োরিটির টপ লিস্টে ছিল। তো সেখানে দেখলাম যে আসলে টি শার্টের আজিজ মার্কেটে যে ধরনের ডিজাইনগুলো হচ্ছে, সেগুলো সবারই একই রকমের, প্রায় সিমিলার। যেমন আমাদের দেশীয় সংস্কৃতি, আমাদের দেশীয় বিভিন্ন কালচার, এবং আমাদের যে গ্রামীণ জীবন, যেমন টি শার্টের সামনে একটা ছেলে ঘুরে উড়াচ্ছে, গায়ের বধূ কলসি কাখে পানি আনতে যাচ্ছে, বাঁশঝাড়ের ছবি, চাঁদ উঠতেছে, চাঁদের ছবি, নৌকা নদীতে নৌকা বাঁধা আছে, সেইটা, মানে এই ধরনের প্রিন্টগুলাই বেশি, মানে কম বেশি সবাই একটু হয়তো ঘুরিয়ে ফিরিয়ে করছে, ডিজাইনের একটু ব্যতিক্রম আছে, বাট ম্যাক্সিমামই এই থিমের উপরে। তো আমার কাছে মনে হলো যে আমি যদি এই থিমের উপরে এই টি শার্ট মার্কেটে আনি, তো এই থিমের উপরে তো শত শত ব্র্যান্ড আছেই, তারা তো করতেছেই, ইভেন নিত্য উপহারেরও টি শার্টগুলো এই ধরনেরই। তো আমি যদি করি, তাহলে পিজনকে বা আমার তখনও তো নাম ঠিক করি নাই, তো জাস্ট আমি বলার জন্য বলতেছি যে পিজনকে তাহলে আলাদাভাবে মানুষ কেন নেবে? তো আমি তো এটা চাই না আসলে। আমি তো চাই আমি যখন মার্কেটে আসবো তখন আমার দিকে সবার নজর গিয়ে পড়বে। তো আমি আবার ভাবতে থাকলাম যে কী করা যায়। তো করতে হঠাৎ করে আমার মনে হলো যে আচ্ছা, এই ধরনের তো সবই আছে, বাট কার্টুন ক্যারেক্টারগুলো তখন খুব জনপ্রিয়, ঠিক আছে? বিভিন্ন ধরনের কার্টুন ক্যারেক্টার, যেমন এই অ্যাংরি বার্ডস, তারপরে স্পাইডারম্যান, ব্যাটম্যান, বা এই ধরনের কার্টুন ক্যারেক্টারগুলো খুবই জনপ্রিয় তখন, খুব খেলে পোলাপানি, যে অ্যাংরি বার্ডস খেলে, তারপরে স্পাইডারম্যান, ব্যাটম্যানের সিরিজগুলো তখন খুব তুঙ্গে, আমিও দেখতাম। তো আমার কাছে মনে হলো যে এইগুলো নিয়ে আমি যদি কাজ করি লোকাল মার্কেটে, এবং আমি দেখতাম যে লোকাল মার্কেটে কেউ ফ্রেশ অর্ডার টি শার্ট এই ক্যারেক্টারগুলো নিয়ে করে না। তখন আমি শুরু করে দিলাম যে না, তাহলে আমাকে করতে হবে। তো আমি আমার যে থিমটা, আমি এটা আমার ওই ট্যুরমেট বলতেছি আমি, রুমমেট আর কি, রুমমেটের সাথে শেয়ার করলাম, অর্থাৎ এর সাথে শেয়ার করলাম, বন্ধু আমি তো এরকম একটা ব্যবসা করতে চাই। তো ও তো রাজশাহীর মানুষ, ও হচ্ছে আম, ধান এগুলো ভালো বোঝে। তো ও এটা খুব ভালো বুঝলো কিনা জানি না, বললো যে করবি, ঠিক আছে। ও সায় দিল, কিন্তু অতটা না। তো টাকা পয়সার ব্যাপার এখন দরকার, আমি শুরু করব, আমি ফাইনাল ডিসিশন নিয়ে নিছি, এবং আমি আমার ব্র্যান্ডের নামও ঠিক করলাম হচ্ছে পিজিয়ন।
একদম এক চান্সে এই নামটা আমি ঠিক করে ফেললাম এবং ওর সাথে শেয়ার করলাম যে বন্ধু আমি তো নাম দিছি এইটা, পিজিয়ন মানে হচ্ছে কবুতর, শান্তির প্রতীক, আমি একটা ব্যবসা করবো, একটা শান্তি শান্তি ভাব থাকবে। আসলে এত কিছু ভেবেও না, আমি তখন নাম খুঁজতেছিলাম, পিজন নামটা মনে ধরছে, মনে হলো যে এটাই নাম, সহজ আছে, সবাই উচ্চারণ করবে সহজে। হ্যাঁ, এত জটিল নাম আমার আসলে পছন্দ হতো না কোনো জায়গায় না। আপনারা দেখেন যে রান উইথ রাজীব, সহজ একটা নাম, রান উইথ রাজীব, রাজীবের সাথে দৌড়াও, একটার ভিতরেই সব কিছু। রান উইথ রাজীবের ভেসপা ব্লগ হচ্ছে, রান উইথ রাজীবের ট্রাভেল ব্লগ হচ্ছে, যদি আরও ভবিষ্যতে কিছু আসে সেটাও রান উইথ রাজীব। তো যাই হোক, আমি পিজন নাম ঠিক করার পরে কাজে নেমে পড়লাম। এখন প্রথম কাজ হচ্ছে আমাকে টি শার্টটা মেকিংয়ের যাবতীয় খুঁটিনাটি বিষয়গুলো জানতে হবে। তো আমার এক ভাই ছিল, আমার গ্রামেরই এক পরিচিত ভাই ছিল, আনোয়ার ভাই, তার একটা ব্র্যান্ড শপ ছিল এবং আজিজ মার্কেটে তার দোকানও ছিল। তার ওইখানে গেলাম, সে খুব কর্ডিয়ালি আমাকে গ্রহণ করলো এবং আমি তার কাছে জানতে চাইলাম ভাইয়া কীভাবে কী শুরু করবো। তো সে আমাকে যথেষ্ট হেল্প করছিল ওই সময়, আমাকে বুদ্ধি টুদ্ধি দিয়ে যে তুমি নারায়ণগঞ্জ তুমি কাপড় কিনতে যাও, আর কাপড় কেনার সময় এই বিষয়গুলো খেয়াল রাখবা, কাপড় কিনে নিয়ে আসো, প্রিন্ট করো। এবং উনি প্রথম কাজটা উনি চাইছিলেন যে ওনার কাছ থেকে আমি করে নিই। তো অল্প কিছু আমি রিস্ক নিলাম, তখন মনে হয় কত 1500 এরকম টাকা আমি দিলাম, আর হচ্ছে এরশাদ টাকা দিল কিছু, দিয়ে আমি নারায়ণগঞ্জ গেলাম কাপড় কিনতে। আমি আর এরশাদ গেলাম কাপড় কিনতে। আমার মনে আছে আমরা মনে হয় যে কত 3-4 রোল কাপড় ফেব্রিক্স সেই নারায়ণগঞ্জের ফেব্রিক্সের মার্কেটে, অর্থাৎ ইনটেক ফেব্রিক্সের কাপড় তারা বিক্রি করতো, গার্মেন্টস থেকে বিভিন্ন লটের মাল নামাইতো, সেইগুলো বিক্রি করতো। এখনও সেই মার্কেট আছে, নারায়ণগঞ্জের 2 নম্বরে সেই মার্কেট আছে, সেখানে আমার এখন আর যাওয়া হয় না। আমি আসি এখন কোনাবাড়ির এইদিকে, গাজীপুরের এইদিকে, এখানে আমি অর্ডার করেও কিনি, তারপরে গার্মেন্টসের ওই লটের মালগুলোও কিনি। তো যাই হোক, আমরা তখন নারায়ণগঞ্জে গিয়ে ফেব্রিক্স কিনে নিয়ে আসলাম, এসে সেই ভাই আনোয়ার ভাই তার ফ্যাক্টরিতে নিয়ে গেলাম, সেখান থেকে সে সেটা কেটে দিল আমাদেরকে। আমার মনে আছে সেটা কেটে দেওয়ার পরে কত 180 পিস মনে হয় মাল হইল, ঠিক আছে, 180 পিস মাল। এখন এটা প্রিন্ট করবো কোথায়, তার তো প্রিন্ট নাই। তো প্রিন্ট করলাম হচ্ছে, এটা বলতে কষ্ট হচ্ছে, প্রিন্ট করলাম মানে সামনে যে ডিজাইন হবে সেই ডিজাইনটা আমি সিলেক্ট করলাম। আমার এক বন্ধু ছিল তখন, এর সাথে ছিলই আমার আর একটা বন্ধু ছিল, সে হচ্ছে ডিজাইনের কাজ করতো, সুমনও মারা গেছে। আর প্রিন্ট করলাম যার কাছ থেকে, সেও মারা গেছে। 2জন মানুষই মারা গেছে, যাদের 2জনের কথা বলতেছি। আমার ব্যবসা শুরুর জীবনে তারা আমার সাথে জড়িয়েছিলেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি, তারা জান্নাতবাসী হন, দোয়া করি। তো সুমন ডিজাইন করে দিল, আমি তাকে নিয়ে ডিজাইন দিলাম, সেও মেসে থাকতো এবং তাকে আমি নিয়ে নিলাম পার্টনার হিসেবে, যে সেও আমার সাথে থাক এবং এর সাথে তো আছেই। তো ডিজাইন করে দেওয়ার পরে সেইগুলা আমি নিয়ে গেলাম হচ্ছে আমার সেই ভাই যার প্রিন্ট ফ্যাক্টরি ছিল। উনি খুব অ্যাপ্রিসিয়েট করলো যে ঠিক আছে শুরু করো, তবে খুব সাবধানে, লস টস হতে পারে। বললাম যে হ্যাঁ, ব্যবসায় তো লস থাকবেই, হয়তো বা লস হলে আর এই ব্যবসা শুরুই করবো না, সেটা না হলে আগাবো সামনের দিকে। প্রিন্ট করার পরে সেইটা আমি নিয়ে গেলাম সেই আনোয়ার ভাইয়ের ফ্যাক্টরিতে নিয়ে যাওয়ার পরে সুইং করা হবে। এখন সেই সুইং ধরার পর অর্ধেক রাস্তায় এসে, অর্থাৎ সুইং অর্ধেক হয়েছে, আর অর্ধেক হইলে শেষ হবে, সেই সময়ে এসে উনি আমার এই কাজটা আর করলেন না। কেন করলেন না? ওনার এমন ইমার্জেন্সি কাজ ঢুকছে যে আগামী 15-20 দিন আর উনি আমার কাজ করতে পারবেন না। তো উনি প্রথমে এটা বোঝে নাই, পরে ওনার তো ওইটা ব্যবসা, উনি ওনার ওই পার্টিকে আগে প্রায়োরিটি দেবে। আমার 180 পিসের জন্য তো উনি ওই অর্ডার ছাড়বে না। তো আমি তো পড়ে গেলাম মহাসাগরে। এখন আমি কি করব? তো এই মহাসাগর পর্যন্তই এখন এই পর্যন্ত থাক। আমি এখন আমার গন্তব্যে প্রায় পৌঁছে গেছি। আমি আমার কাজ শেষ করে যাবার পথে বাকি গল্প আপনাদের সাথে আবার শেয়ার করব।